ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন শেষ হয়েছে। শুক্রবার শেষ দিন সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের বুথগুলোতে লাইনে দাঁড়িয়ে আপিল আবেদন জমা দেন প্রার্থীরা। 5 দিনে আবেদন জমা পড়েছে 612টি। রোববার থেকে শুরু হবে আপিল আবেদনের উপর শুনানি। এদিকে সীমানা জটিলতায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের কথা জানালেও পরে প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি সঠিক নয় বলে জানায় ইসি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। শুধু প্রার্থিতা ফিরে পেতে নয়, প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়েও আপিল আবেদন হয়েছে নির্বাচন কমিশনে। শুক্রবার শেষ দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপিলের নথিপত্র জমা দেন প্রার্থীরা। এর আগে যাচাই বাছাইয়ে আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, সেটা কি এখানে হচ্ছে না? আমি তো ওপেনই করে দিলাম, 4000 4500 ভোট আমাকে দিচ্ছে। তো কালকে তো চিহ্নিত হয়ে গেল এই লোকগুলি। এটা দুইটা দিক, একটা হচ্ছে প্রশাসনিক দিক আছে, নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, আরেকটা রাজনৈতিক দিক আছে। তো আমি রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। একটা এসি রুমে বসে সব ঠিক করে ফেলবো, আর প্রত্যেকটা মাঠে ময়দানে জুলুম অত্যাচার চলবে, বিভিন্ন ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব হবে, এটা এখানে বসে দিলে হবে না। মাঠে যেদিন আমরা দেখব প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যে চমৎকার সকল প্রশাসন নিরপেক্ষ সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন, আমরা নির্বাচন ইনশাআল্লাহ সরকারকে সব রকমের সহযোগিতা দেব। আর কোন রকমের ষড়যন্ত্র যদি আমাদের কাছে আমরা বুঝতে পারি, তাহলে নির্বাচন তো হবেই না। যারা ষড়যন্ত্র করলেন তাদেরকে মাসুল দিয়ে পথ ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে। যখন একটা স্বতন্ত্র প্রার্থী এই সমর্থনটা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন বাধাবিঘ্নর সম্মুখীন হতে হচ্ছে তাকে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হবে 10 জানুয়ারি থেকে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। এদিকে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক খবরটি সঠিক নয় জানিয়ে প্রচার না করার অনুরোধ করেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একের পর এক রাজনৈতিক নেতা হত্যার পরও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এদিকে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিস্ট জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয় আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি মহাসচিব। অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে 2 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই। সরকারকে আহ্বান জানিয়েছে এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের রাজাবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলির মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। সালাউদ্দিন আহমদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের দায়িত্ব নিয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে নতুন করে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছে পুলিশ। তথ্য প্রযুক্তির পাশাপাশি সোর্স নিয়োগ ও আগে পরের ঘটনা খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এছাড়া গুলিবিদ্ধ চিকিৎসাধীন ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য ও খুনিদের শনাক্ত সহজ হবে বলেও জানায় পুলিশ। বুধবার রাত 8:30টার দিকে কারওয়ান বাজারে স্টার হোটেলের পাশের গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আমরা কিছু ফুটেজ পাইছি, এটা মোটামুটি বোঝা যায় চেহারা কিছুটা শনাক্তযোগ্য আর কি। অপরাধীর চেহারা মোটামুটি আসছে বলা যায় ভালো, বাট এখন তার আইডেন্টিটি শনাক্ত করাটাই এখন প্রধান কাজ আমাদের। তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা জানার চেষ্টা করতেছি আসলে কে বা কারা এটার সাথে জড়িত, কোন উদ্দেশ্যে এটা সংগঠিত হয়েছে। এটা আবু সুফিয়ান সাহেব যখন একটু সুস্থ হবে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় আসবেন, স্টেবল অবস্থায় আসলে, তখন আমরা আশা করি তার কাছ থেকে কিছু তথ্য পেতে পারি। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চিন্তায় ফেলেছে জোটের শরিকদের। দলের সিদ্ধান্ত অমান্য করে অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। জানিয়ে অস্বস্তিতে শরিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এটি জোটের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেও মনে করছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলে। এবার জোটের ভোটে কৌশলী বিএনপি, তাতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলটির অনেক নেতা। তবে ভোটের মাঠ ছাড়ছেন না তারা, বিদ্রোহী বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জোটের শরিক প্রার্থীরা। বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগও করেছেন তারা। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে ধানের শীষের ছোঁয়ায় সংসদ সদস্য হবার স্বপ্ন অনেকের ভেঙে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। আমার ওখানে তো রীতিমতো চ্যালেঞ্জ হবে, যদি ধানের শীর্ষ থাকে, আমিও থাকি, জামাতও থাকে, সবার জন্যই চ্যালেঞ্জ হবে। তখন একদম ত্রিমুখী একটা লড়াই হবে। কিন্তু যদি ওই জোটের বা সমঝোতার ব্যাপার হতো, তাহলে কোনো আলোচনা হতো না। বেশিরভাগ ক্ষেত্রে এই রকমই হবে। কিছু কিছু ক্ষেত্রে সেখানে বিএনপি অ্যাবসেন্ট আছে, সেটা সংখ্যা একদম কম না, যেখানে জামাত অলমোস্ট নাই। 300 আসনের মধ্যে 28টি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে স্বতন্ত্র প্রার্থী হবার কারণে 11 জনকে বহিষ্কারও করেছে দলটি। তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানালেন স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির তো যাকে বহিষ্কার করা হয়েছে, তিনি তো আবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি আছেন। তো এটা তো একটু বিব্রতকর, কিছুটা অস্বস্তিকর বটে। বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা কথাবার্তা বলবেন। আমাকে বা তারেক রহমান নিজেই আলোচনা করেছেন। আমি এখন বিএনপি করছি না, বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি এলাকার জনগণের চাপের মুখে আমি নির্বাচন করছি। আমি নির্বাচন করব, এটা আপনি
কনফার্ম থাকেন? এটা হলো উনি বিএনপির ছিলেন, বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করেছেন। এখন বিএনপি যে উপজেলার সভাপতি এখানে আছেন, যে বিএনপির তারা এটা বিএনপি মন্তব্য করবে। যদি কোনো বেইনসাফ হয়ে থাকে সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম। আপনি কি বেইনসাফ মনে করেন কিনা? সেটা মানুষ কি বলে আপনি দেখেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ঝিনাইদহ কালীগঞ্জের মানুষ বাদ দিয়ে ঝিনাইদহ সদরের একজনকে এখানে ধানের শীষ প্রতীক দিয়ে নমিনেশন দেওয়া হয়েছে। এই অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না। তবে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিএনপির বিদ্রোহী কতজন প্রার্থী মাঠে থাকেন সেটি দেখার অপেক্ষা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়াবাসী। শহর জুড়ে চলছে নানা প্রস্তুতি। তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে যেমন একটি ঐতিহাসিক মুহূর্ত, তেমনি সাধারণ মানুষের হৃদয়ে এনে দিয়েছে গভীর আনন্দ ও আবেগের জোয়ার। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বগুড়া শুধু তারেক রহমানের নির্বাচনী আসন নয়, এই জেলা তার শৈশব, কৈশোর ও রাজনৈতিকভাবে বেড়ে ওঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী রোববার ঘরের ছেলে ফিরছেন ঘরে। তারেক রহমানের এই বগুড়া সফর নিয়েই শহরের অলিগলি, পাড়া মহল্লা, হাটবাজারে চলছে আলোচনা। রাজনৈতিক মতভেদ ভুলে অনেকেই তারেক রহমানের আগমনকে দেখছেন একজন আপন মানুষের ঘরে ফেরা হিসেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। বাংলাদেশের সমস্ত মেহনতি মানুষ খুশি। আমরা বগুড়াবাসী হিসেবে অনেক ধন্য যে আবার তাকে আমরা বগুড়ায় পাচ্ছি। আমাদের চাওয়া পাওয়া এটাই যে সে যেন দেশের উন্নয়ন করে। তারেক রহমান তো বগুড়ার ছেলে, আমরাও বগুড়ার ছেলে, আমরা তো অবশ্যই খুশি ব্যবসায়ী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। এদিকে সোমবার বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। এই মাহফিলে অংশ নিতে সবার মাঝেই ব্যাপক আগ্রহ। খুব ভালো লাগছে, আমাদের দেশের সরকার হবে, দেশের তার বাড়ি বগুড়া জেলাতে। দীর্ঘ অপেক্ষা শেষে তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ ১৯ বছর পর উনি বগুড়ায় আসছেন, তো বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবে আনন্দে মেতে উঠবে বগুড়াবাসী, তাই প্রতীক্ষায় দিন গুনছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।